মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয়, বিপাকে পড়েছে পুলিশ। একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে, আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার উপরমহল। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রমজীবী এক রিকশা চালকের কাছে ধরাশয়ী হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের সরকার। পুরো পরিস্থিতি লেজে গোবরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর, তলব করেছে কৈফিয়ত। অন্যদিকে সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে। সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে। এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে মব সন্ত্রাসের প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা চলতে থাকলে পুলিশের পক্ষে কাজ করা সম্ভব নয়। সরকারি সিদ্ধান্ত মানা কঠিন হয়ে যাওয়ায় ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা। এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার আবেদনের হিড়িক পড়েছে পুলিশ সদর দপ্তরে। কথায় আছে, একটি ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায়, কিন্তু জোর করে পানি পান করানো যায় না। মানুষের ধর্মীয় বিশ্বাসের পরবর্তী বিশ্বাসের নাম রাজনৈতিক বিশ্বাস। যত জুলুম নির্যাতন করা হয়, এই বিশ্বাস আরো মজবুত হয়। তা আরো একবার প্রমাণিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার শোকাবহ দিন 15ই আগস্টকে ঘিরে। সরকারি বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দিয়েও সরকারের মধ্যে 15ই আগস্ট নিয়ে আতঙ্ক ছিল। সেটি পরিষ্কারও করেছিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব। পুলিশকে যে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল তাও পরিষ্কার হয়েছিল ডিএমপি কমিশনারের কণ্ঠে। দুজনেই বলেছিলেন, 15ই আগস্ট কেউ ধানমন্ডিতে বা অন্য কোথাও কর্মসূচি পালন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে অনুযায়ী 14ই আগস্ট থেকে 32 নম্বরের সামনে পুলিশের সাজ রব ছিল, যদিও বিএনপির জন্য 32 ছিল খোলা, যাতে তারা মবের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু ওই যে প্রবাদ আছে, ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না, তেমনি 32-এ গেলে মবের শিকার হতে পারে, চলতে পারে নির্যাতন। তা জানার পরও সাধারণ মানুষ গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে। তাদেরই একজন রিকশা চালক আজিজুর রহমান নিজের আয় থেকে 400 টাকায় কেনা একটি ফুলের তোড়া হাতে নিয়ে 32 নম্বরে গিয়ে মবের তাণ্ডবের মুখে পড়েন আজিজুর। তাকে মারধর করে রিকশাটিও ভেঙে দেওয়া হয়। সরকার উপরমহলের নির্দেশে যারা তাকে মারল তাদের কোনো বিচারই হলো না, উল্টো আজিজুরকে আটক করে হত্যা চেষ্টা মামলার আসামি করল পুলিশ। পুলিশ প্রতিবেদনে বলা হয়, গত বছরের 4 আগস্ট ধানমন্ডি থানা এলাকার একটি মিছিলে মোহাম্মদ আরিফুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল হাসপাতালে 2 মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। এই ঘটনার 8 মাস পর 2রা এপ্রিল হত্যা চেষ্টা মামলা করেন আরিফুল। এরও প্রায় 4.5 মাস পর 15ই আগস্ট এক আসামি আজিজুর ধানমন্ডি 32 নম্বর থেকে গ্রেফতার হন। দর্শক, মবকারীরা আজিজুরকে মারধর করছে এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হলেও পুলিশ আদালতকে জানায়, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তার বিরুদ্ধে মামলার এফআইআরে দণ্ডবিধির বেশ কয়েকটি ধারা উল্লেখ করা হয়। এর মধ্যে হত্যা চেষ্টার 307 ধারাও রয়েছে। এই ধারার অপরাধের সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড। সাথে যোগ করা হয়েছে ফৌজদারি দণ্ডবিধির 325 এবং 326-এর মতো 2টি গুরুতর ধারা, যার শাস্তি 7 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া আজিজুরের বিরুদ্ধে দণ্ডবিধির 143, 147 এবং 149 ধারায় অভিযোগ আনা হয়েছিল, যেখানে শাস্তি হলো 6 মাস থেকে 2 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড। এসবই ধানমন্ডি থানা পুলিশ করেছে উপরমহলের নির্দেশে। আদালত পুলিশের অনুরোধে তড়িৎ সাড়া দিয়ে আজিজুরকে পাঠিয়ে দেয় কারাগারে। তবে এরপর 24 ঘন্টায় বদলে যায় চিত্র। ফুল দিতে গিয়ে সাধারণ এক রিকশা চালককে কারাগারে যাওয়ার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বঙ্গবন্ধুর প্রতি বিপুল মানুষের ভার্চুয়াল শ্রদ্ধা জানানোর মধ্যে এমন ঘটনা আরো কোণঠাসা করে দিয়েছে সরকারকে। এরপর শুরু হয় ড্যামেজ কন্ট্রোলের হাস্যকর বিভিন্ন আয়োজন। সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে বলির পাঠায় পরিণত হতে হচ্ছে ধানমন্ডি থানার ওসিকে। আজিজুরকে কোন বিবেচনায় গ্রেপ্তার করা হয়েছিল তার ব্যাখ্যা ধানমন্ডি থানার ওসির কাছে জানতে চেয়েছে সরকার। সেই তথ্য আবার জানানো হয়েছে 7 দিন আগে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া প্রেস সচিবের নেতৃত্বাধীন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, ওসির সাম্প্রতিক কর্মকাণ্ড বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে ডিএমপিকে। একই সঙ্গে আজিজুরের বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত দ্রুত শেষ করে ফৌজদারি কার্যবিধি সংশোধিত 173-এর
ক ধারা অনুযায়ী প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, সম্প্রতি ফৌজদারি কার্যবিধি সংশোধন করে 173 ক ধারা যোগ করে অন্তর্বর্তী সরকার। এ ধারা অনুযায়ী প্রাথমিক তদন্তে কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া যায়, তবে পরে প্রমাণ পাওয়া গেলে আবার তাকে আসামি করা যাবে। মজার বিষয় হলো, আদালতে পুলিশের দেওয়া নথিতে বলা হয়েছিল মামলার ঘটনার সময়কার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং বাদীর জবানবন্দি থেকে আজিজুরের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। অথচ সরকার এখন তার বিষয়ে 173 ক ধারায় প্রতিবেদন দিতে বলছে। এখানেই নাটকের শেষ নাই। পুলিশ আজিজুরকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মতো ধারায় মামলার আসামি করলেও এখন তাকে দাবি করছে সাধারণ নিয়মিত মামলা হিসেবে। আজিজুরের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা তারা আদালতকে জানালেও এখন দাবি করছে তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দেহভাজন আসামি হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে আজিজুরের গ্রেপ্তার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানোর পাল্টা বাগাড়ম্ব করেছে ডিএমপি। তাদের বিবৃতিতে বলা হয়, আজিজুরকে যে মামলায় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। দর্শক, ইতিমধ্যে আমরা আজিজুরের মামলার ধারাগুলো উল্লেখ করেছি। সেখান থেকে পরিষ্কার একটি হত্যা চেষ্টার মতো মামলার গণ আসামি হিসেবে আজিজুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার উপর মবের তাণ্ডবকেও অস্বীকার করেছে পুলিশ। যেখানে আজিজুর মবকারীদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করতে পারেন, সেখানে পুলিশ উল্টো তাকেই করেছে হত্যা চেষ্টা মামলার আসামি। এখন ফাঁদে পড়ে তারা নতুন স্ক্রিপ্ট সাজানোর চেষ্টা করছে। পুলিশের কাঁধে বন্দুক রেখে সরকারও এখন কেবল নিজেদের রক্ষার পথ খুঁজছে। কিন্তু সরকারের এমন কাণ্ডে পুলিশের মাঠ পর্যায়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ কর্মকর্তাদের দাবি, সরকার পুলিশকে রাজনৈতিক পাগলা ঘোড়া হিসেবে ব্যবহার করছে, কিন্তু যখন সমালোচনার শিকার হচ্ছে তখন পুলিশকে ভিলেন বানানো হচ্ছে। এই নাটক বন্ধ না করলে পুলিশের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে। আসার কথা হলো, সরকার এবং পুলিশের বিপাকের মধ্যে সদয় হয়েছে আদালত, কিন্তু তারপরও কিছু প্রশ্ন থেকেই গেল। একদিন আগে যে আজিজুরকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছিল আদালত, ঠিক একদিন পর নতুন কোন নির্দেশনা পাওয়ার পর তাকে জামিন দেওয়া হলো? বাংলাদেশে কি এরকম মিথ্যা মামলা হতেই থাকবে, এমনকি হত্যা মামলাও? এদিকে মবকে সরকার প্রশ্রয় দেয়, প্রায় পুলিশকে ঘটনাস্থলে মার খেতে হচ্ছে। গত মে থেকে জুলাই পর্যন্ত 3 মাসে পুলিশের উপর 145টি মবের ঘটনা ঘটেছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে পুলিশের উপর হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সরকার সন্ত্রাসীদের দমনের জন্য পুলিশের হাতে শুধু লাঠি আর রাবার বুলেট দিয়ে কাজ সারতে চায়। এমন পরিস্থিতিতে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আর সরকার এমন নির্দেশ মেনে কাজ করতে চায় না। গত 12 আগস্ট ওয়াকিটকি বার্তার মাধ্যমে সিএমপি কমিশনার হাসিব আজিজ সকল পুলিশ সদস্যকে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেন। সিএমপি কমিশনার ওই ওয়ারলেস বার্তায় বলেছিলেন, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না, বন্দরে এক এসআই গুরুতর আহত হয়েছেন। আর এক ইঞ্চি এদিক সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। বন্দর থানার সাব ইন্সপেক্টর যে পরিস্থিতির শিকার হয়েছেন, ওই পরিস্থিতিতে কেউ পড়লে কোনো অবস্থাতেই প্রজেক্টাইল লাশ ছাড়া কেউ ফিরে আসবে না। সেজন্য তিনি নির্দেশ দেন, পুলিশের কোনো টহল পার্টির সামনে কেউ অস্ত্র বের করা মাত্র গুলি করা হবে। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা অনুযায়ী সব পুলিশ অফিসার আত্মরক্ষার অধিকার রাখেন। আক্রমণ হওয়ার আগে অস্ত্র বের করার মুহূর্তে গুলি করবে, হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে করবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সিএমপি কমিশনার এমন বার্তা মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসনেরও। পুলিশকে সরকার যেভাবে ননির পুতুল বানিয়ে রেখেছে, এভাবে তারা কাজ করতে চায় না। আবার সরকারের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের চিরাচরিত পথ থেকেও এই বাহিনীর সদস্যরা বের হতে চায়। মব সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া এবং পুলিশকে নিজের ইচ্ছে মতো ব্যবহারের কারণে বেশিরভাগ পুলিশ সদস্য ঢাকায় আর কাজ করতে চায় না। একসময় ঢাকা মহানগর পুলিশের পদায়নকে গর্বের মনে করতেন পুলিশ সদস্যরা, তাই জিএমপিতে বদলি হতে চেষ্টা, তদবির, চিঠি, সুপারিশের অন্ত ছিল না। অথচ এখন ডিএমপিতে কর্মরত পুলিশের অনেক অধস্তন সদস্য ঢাকার বাইরে বদলি হতে চাইছেন। পুলিশ সদর দপ্তরে ডিএমপি থেকে ঢাকার বাইরে বদলি চেয়ে 7,500-এর বেশি আবেদন জমা পড়েছে। আবেদনের এই হিড়িক পুলিশ সদর দপ্তরে এই মুহূর্তে কনস্টেবল, এএসআই, এসআইদের বদলির সব আবেদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি থেকে কাউকে সরানো যাবে না বলে সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও চেষ্টা তদবির থামছেন না।
পুলিশের এমন বার্তায় বিপাকে পড়েছে অধ্যাপক ইউনূস সরকারের উপর মহল। রিকশা চালক আলজুর কাণ্ডের দায় পুলিশের উপর চাপাতে চেয়েছিল সরকার, কিন্তু পুলিশ এমন দায়ভার আর নিতে চায় না। সব মিলে নিরীহ এক রিকশা চালককে গ্রেপ্তারের ঘটনা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের জন্য। বছর ধরে মানবাধিকারের চরম লঙ্ঘনের মধ্যে এই ঘটনা তৈরি করেছে নতুন মাত্রা, সাথে যোগ হয়েছে মাঠ পর্যায়ের পুলিশের পুলিশ রূপে ফিরে যাওয়ার ইঙ্গিত। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।